আমরা এটা এই ৭২ সংবিধানের মধ্যেই আপনাকে থাকতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। আপনাদের নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া বলেছেন ছুঁড়ে ফেলে দেবে, সেই সুযোগটা আসার পরেও আপনারা এখন আজকে সেই সংবিধানের আমরা এই সংবিধান মুখস্থ করব না, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। ঠিক আছে, লেট মি ফিনিশ। ছুঁড়ে ফেলে দেওয়া, সেটাই তো, একবারে বাংলায়, এটা বললাম তো, এটা তত্ত্বাবধায়ক নিয়ে এটা হলো একবারে বাংলায় আর কি। বিএনপি সরকারি দল হিসেবে বিরোধী দলকে এত খাতির যত্ন এর আগে কেউ করে না। আমাদেরকে এই যুদ্ধ কিন্তু ভোগাবে, অনেক দূর নিয়ে যাবে। সুতরাং আপনি এখন হয়তো বলছেন যে আমরা কম খাবো সবাই মিলে, এগুলো একটা ইমোশনাল ল্যাঙ্গুয়েজ। আমাকে আপনি 100 দিন তো বলে এমনিতেই সবাই যে হানিমুন পিরিয়ড, আমি তো হানিমুন পিরিয়ডেরই সুযোগ পেলাম না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে আছেন, দেশে কিংবা প্রবাসে, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, প্রত্যেকেই আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা দেশের সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলি এই সংলাপে। আমরা কেবলমাত্র আলোচনার জন্য কিংবা তর্কের জন্য তর্ক নয়, আমরা সংলাপের মাধ্যমে বের করে আনার চেষ্টা করি দেশের মানুষের এই মুহূর্তের যে বিষয়গুলো প্রয়োজন, সেই বিষয়গুলো কি চাচ্ছে দেশের মানুষ, তাও বোঝার চেষ্টা করি। স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন দুজন রাজনীতিবিদ, আমরা তাদের সাথে পরিচয় করে দিব। তার আগে আমরা বলছি আজকে আমরা কথা বলবো বৈশ্বিক সংকট এবং রাজনৈতিক ঐক্যমত্য এই শিরোনামে। আমি পরিচয় করে দিচ্ছি, আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম। রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং বাঁ পাশে রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি আপা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈশ্বিক সংকট এবং রাজনৈতিক ঐক্যমত্য, বৈশ্বিক সংকটের বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু দেশের রাজনীতির দিকে যেতে চাই। ডক্টর রেজাউল করিম, সংসদে আজকে পূর্ব নির্ধারিত যে সংবিধান সংস্কার নিয়ে এবং গণভোট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। পূর্ব নির্ধারিত 2 ঘন্টার আলোচনা বিষয়বস্তু সেটি হচ্ছে, এই আলোচনার মধ্যে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জাতীয় ঐক্যমত্য সনদ সরকারি দল পুঙ্খানুপুঙ্খানু মেনে নিবে এবং সে অনুযায়ী তারা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে সকল দলের সমন্বয়ে একটি কমিটি করার, যারা আস্তে আস্তে সংবিধান সংস্কার নিয়ে কাজ করবে। তো সেই জায়গা থেকে এই যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জাতীয় সংসদ বসলো, আলোচনা হচ্ছে এবং একদম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, গত 2 দিন আগে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে আমরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, আমরা জনগণের এবং মতামত নিয়েই আমরা সবকিছু করতে চাই। তো এই যে আলোচনা, পর্যালোচনা, সুন্দর একটি পরিবেশ, সেটিকে কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সঞ্চালক এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক সালাম, অভিনন্দন এবং দেরিতে হলো ঈদ মোবারক জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, আজকের সংসদে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, অর্থাৎ যেই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই নতুন সংসদ, কারণ এই নির্বাচনই হতো না যদি জুলাই আন্দোলন না হতো, এই বিপ্লব সংগঠিত না হতো। সুতরাং সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা 2026 সালের যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সংসদ গঠিত হয়েছে, সেখানে বলা যায় আমাদের বেসিক স্ট্রাকচার যেটা, তার ভিত্তিতেই গুরুত্বপূর্ণ ইস্যুটি নিয়ে আলোচনা হচ্ছে। আমি এর আগে একটা গল্প একটু বলতে চাচ্ছি যে আসলে ওই বাজারে নাকি 2 পক্ষের মারামারি আর কি। তো মারামারির মধ্যে হচ্ছে ওই তেলের বোতল নিয়ে মারামারিটা শুরু হয়েছে। তো একজন খুব হইচই শুরু হচ্ছে, তার একজন বলল যে মারামারিটা আসলে কী নিয়ে হচ্ছে, আমাদের বোতলটা কোথায়? বলছে যে না, মারামারি শুরু হয়েছে এটা নিয়ে। তো সেই জন্য আসলে আমাদের আজকের যে আলোচনাটা হচ্ছে, আমাদের সরকারি দলে যারা আছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমি উনি এখনও বক্তব্য দিচ্ছেন সম্ভবত, ওনার বক্তব্যটা আমি আস্তে আস্তে শুনলাম, শেষ হয়েছে, আমি শুনতে আসছিলাম। সেখানে কথাটা আসলে ওইটাই যে উনি বক্তব্য রাখতেছেন, সরকারি দলের সবাই বক্তব্য রাখছেন হচ্ছে সংবিধানের দাড়ি, কমা, সেমিকোলন সব ধরে ধরে। আর
বিরোধী দল অথবা গণভোট সংগঠিত হয়েছে সংবিধানটা সংস্কার করবার জন্য। সুতরাং আপনি যদি সংবিধান সংস্কার যদি না মানেন, তাহলে এই সংবিধানের অধীনে থেকে এই সংবিধান নিয়ে সংবিধানের ধারা উপধারা বলে আপনি বক্তব্য দিয়ে আপনি তাহলে কি বলতে চাচ্ছেন? কারণ আপনি তো যদি গণভোটের প্রশ্ন, যেখানে গণভোট যে জন্য হয়েছে সেটি তো সংবিধান সংস্কারের জন্য হয়েছে, কিন্তু আপনি সেটাকে ওন করছেন না, আপনি সেটাকে মানছেন না। তাহলে আপনি এখন আজকে যেটা আমি শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে, আমি আসার সময় যেটা শুনলাম, উনি বলছেন যে যেই প্রেসিডেন্ট যে অধ্যাদেশটা দিয়েছেন এটা উনি দিতে পারেন না, এটা আনকনস্টিটিউশনাল। তাহলে আবার সংবিধান, আবার এই প্রেসিডেন্টের বক্তব্য যখন আমরা মানে ওয়াকআউট করেছে বিরোধী দল, তখন বলেছে যে বাংলাদেশের সংবিধানের, বাংলাদেশের প্রেসিডেন্টের এটা অনার করা হচ্ছে না, তাকে, তার বক্তব্যকে বিরোধী দল সেখানে বয়কট করছে। এরপরে বিগত দিনের যে সরকার, এই সরকারের এখতিয়ার বহির্ভূত এই কাজটি তারা করেছে, অর্থাৎ গণভোটের কাজটি, আমি যেটা ওনার বক্তব্যে শুনলাম, এবং এটি বিগত সরকারের কোনো এখতিয়ারের মধ্যে ছিল না, এবং এটি ছিল জনগণের সাথে বিগত ডক্টর ইউনূস সরকারের একটি প্রতারণা। তাহলে একটি প্রতারক সরকারের অধীনে ঘটিত এই সরকার কতটুকু জনগণের কাছে সমাদৃত হতে পারে? অথবা 70% ভোটের জনগণের রায় যেখানে গণভোটের পক্ষে দিয়েছে, সেই জনগণ যখন 51% 50% একটা দলকে ভোট দিয়েছে, সেই দলেরটা বৈধ, কিন্তু ওই বাকি যে গণভোটের পক্ষে যে রায়টা দিয়েছে সেটি অবৈধ। এই যে একটি ডাবল স্ট্যান্ডার্ড নীতি বিএনপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আজকে নেওয়া হচ্ছে, বলা হচ্ছে, আমরা মনে করি এটাই হচ্ছে জাতির সাথে সবচেয়ে বড় প্রতারণা। আমরা সম্ভবত স্পিকার তিনি বলেছেন, আমি যতদূর পত্রিকায় দেখেছি, যে আমরা গণভোটকে মেনে নিয়েছি শুধুমাত্র ভোট দেবে না এই জন্য আমরা মেনে নিয়েছিলাম। তার মানে হচ্ছে ওনারাই এটা আসলে মানার জন্যে প্রস্তুত ছিলেন না, ওনার হ্যাঁ ভোটের পক্ষেই ছিলেন, না ভোটের পক্ষেই ছিলেন। তাহলে এর উল্টোটা এখন আমরা যদি বলি যে তাহলে 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে, আর বাকি আপনাদেরকে যারা রায় দিয়েছে, তাহলে আপনারা এর বিরুদ্ধে ছিলেন। তাহলে এই সরকারের বৈধতার প্রশ্নটা কোথায় আসে? আপনি 70% মানুষকে অবজ্ঞা করছেন, অশ্রদ্ধা করছেন, তাদের রায়কে আপনি এখন প্রেসিডেন্টের অধ্যাদেশকে আপনি প্রশ্ন তুলছেন, বিগত দিনের ইউনূস সরকারের এই এখতিয়ার বহির্ভূতর কথা বলছেন। তাহলে আমরা তো সংবিধান সংস্কারের জন্যই তো এই গণভোট হয়েছে। এখন আপনাকে আমি দুটো কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে আমরা বেগম খালেদা জিয়া মরহুমা সাবেক প্রধানমন্ত্রী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী, আপসীন নেত্রী, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ৭২-এর এই সংবিধান আমরা যখন সুযোগ পাবো তখন এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম খুব চমৎকার ইস্যু, যে সরকার এখন যেই প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালিগালাজ করেছে, বিগত ফ্যাসিবাদের সরকারের দোসর হয়ে বক্তব্য রেখেছেন, বিএনপির বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, আজকে যারা সংসদে আছেন প্রত্যেকের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। এখন খুব মজাদার হয়ে গেল সেই প্রেসিডেন্টের বক্তব্যটা, খুবই চমৎকার। তিনি এখন শহীদ প্রেসিডেন্টকে তিনি আজকে কি বলছেন, স্বাধীনতার ঘোষক বলছেন, এটা খুব ভালো লাগে, টেবিল চাপড়াচ্ছে, আনন্দ হচ্ছে। কিন্তু আরেক দিকে কি হচ্ছে, তার অধ্যাদেশ নাকি আইন বহির্ভূত। এরপরে আজকের যেই আপনি যেটা এখন সরকার করছে, যেটিকে লেপস করে দিতে চাচ্ছে, আমি তিনটি কথা বলে শেষ করতে চাই। সেটি হচ্ছে সরকার এই জুলাই সনদকে মানতেছে, আবার বলতেছে নির্বাচন কমিশনও, আজকে আমি শুনলাম নির্বাচন কমিশনও এই এখতিয়ার রাখেন না, এবং উনি ইঙ্গিত করেছেন যে সময়ের ব্যবধানে এই গণভোটের জন্য এই নির্বাচন কমিশনারকেও আসামি হতে পারে। তাহলে আপনি দেখুন, আপনি এখন ক্ষমতা পাওয়ার পরে আপনি ইঞ্জিনিয়ারিং করে, কালো টাকা দিয়ে, পেশি শক্তি দিয়ে, সব শক্তির সাথে আপনি একাকটা হয়ে আপনি এখন ক্ষমতায় গিয়ে মনে হয় সব ভুলে গেলেন। অথচ আমরা তো একসাথে লড়াই করেছিলাম, রাজপথে ছিলাম, আয়নাগরে ছিলাম, গুম খুনের শিকার হয়েছিলাম। কিন্তু এই সরকারের আজকে যারা আছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু সেই সরকার এখন ক্ষমতায় আসবার জন্যে আমার আফসোস হয় যে আসলে কার প্রেমে এরকম পড়ে সংবিধানকে এত বেশি ভালোবাসতেছে, কোন রাষ্ট্রের সাথে আসলে গোপন কোনো আতাত করে, অথবা ইলেকশনের সময় আমি একজন প্রার্থী হিসেবে যেটা দেখেছি, আওয়ামী লীগের লোকজন যারা খুনের আসামি,
তারা ভোট কেন্দ্রের সামনে এসে পায়ের উপরে পা দিয়ে এসে বসেছে। তার মানে হলো কার সাথে আপনারা আসলে চুক্তিবদ্ধ হয়ে এই নির্যাতিত যারা নির্যাতন, এই জুলাই আন্দোলনে যাদের অনেক কন্ট্রিবিউশন ছিল, ভূমিকা রেখেছিল, আমরা একসাথে রেখেছিলাম, কিন্তু এখন এই জায়গায় এসে এখন সংবিধানের দাড়ি কমা অত্যন্ত মেনে মেনে আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো সব মন্ত্রীর দায়িত্বই পালন করেন, আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন, পয়েন্ট অফ অর্ডারে সবাইয়ের কথা বলেন, তিনি সে কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা এর আগেও এই সালাউদ্দিন কি বলে ওবায়দুল কাদের সাহেবকে, আওয়ামী লীগকে এইরকম এই সংবিধান নিয়ে ঘুরতে দেখেছি। তাহলে এই যে সংবিধান আমাদের উপরে এরকম জুলুম, নির্যাতন, দেশান্তরিত, ফাঁসি, হত্যা, গুম খুন চাপিয়ে দিল, সেই সংবিধান আজকে আমাদের কাছে এত বেশি ভালো। আর সংবিধান সংস্কারের জন্যে যেই আমাদের হাজার হাজার তরুণ তরুণীরা জীবন দিল, সেই রক্তের সাথে তাহলে সেটা কি গাদ্দারি এবং বেঈমানি হচ্ছে না? এই প্রশ্নটি আজকে জাতির সামনে বড় করে দেখা দিই। ধন্যবাদ ডক্টর রেজাউল করিম। আমি আপনার কাছে ফিরবো। আমি নীলুফার চৌধুরী মনি, এর আগে সংসদে আপনি প্রতিনিধিত্ব করেছেন, সংসদ সদস্য ছিলেন, সংসদের এখন আলোচনাও নিশ্চয়ই উপভোগ করছেন, দেখছেন, দলের নেত্রী হিসেবেও সেটি দেখতে হচ্ছে, সেটির ব্যাপারে বলবেন। পাশাপাশি ডক্টর রেজাউল করিম অনেকগুলো বিষয় বলেছে এবং বলেছেন, তারপরে অনেকগুলো প্রশ্নও করেছেন। শেষে যে প্রশ্ন তুলেছেন যে সংবিধানকে কেন ভালোবাসছেন, কোন দেশের প্রেসক্রিপশন, কার সাথে চুক্তিবদ্ধ, এগুলো অনেকগুলো বিষয় বলেছেন। নিশ্চয়ই আপনি, আপনার নোটও আছে, একটু যদি আপনি আপনার মতো করে একটু শুনি। আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, রাজনীতি করি বলেই যখন যা খুশি, আমার কাছে ক্ষমতা থাকলে যা খুশি করব, এই এখতিয়ারটা বোধহয় নাই। এবং এই এখতিয়ারটা যারা মানে অবারিত করে, যারা অন্যায়কে প্রশ্রয় দিয়ে এই কাজগুলো করে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। এই জিনিসটা প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে। সমস্যা কিন্তু ৭২-এর সংবিধান না, সমস্যাটা হচ্ছে কে মানলো আর কে মানলো না। এটা ৭২-এর সংবিধানটাকে যারা দুষ্টচক্রে ভেতরে ফেলে আপনার বিভিন্নভাবে তাদের সাইডে নিয়ে যে তারা মানে নাই, অথচ নিজের দিকে নিয়ে গিয়ে সংশোধনী করে ওইটুকু মেনেছে। প্রবলেমটা সেইখানে, প্রবলেমটা ৭২-এর সংবিধানে না। যে কথাটা বললেন, প্রথমে আমি খুব দুঃখ জানাচ্ছি আমার সহালোচককে যে ওনারা সম্পূর্ণ ওনাদের প্রয়োজনে যেটুক লাগে ওইটুকুই তারা পড়েন বা জানান দেন, বাকিটুক দেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলে নাই। উনি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের যে বিলটা তারা পাশ করে অন্যায়ভাবে তত্ত্বাবধায়ক সরকারটাকে বানচাল করেছিল, এবং আপনার যে আদালতের দোহাই দিয়েছিল, আদালতে পূর্ণাঙ্গ রায় হওয়ার আগেই সংসদে যেটা পাশ করে নিষিদ্ধ করেছিল, সেটাকে বলেছিল আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি তাহলে এই সংবিধান এইটাকে ছুঁড়ে ফেলে দিব, ওই জায়গাটুকুর কথা বলেছে। তার মানে সম্পূর্ণ সংবিধান এইখানে কোনো দোষে দুষ্ট হতে পারে না। এই সংবিধানের উপর দিয়ে বিএনপি অনেকবার ক্ষমতায় এসেছে, একের অনেক অধিকবার, এবং আওয়ামী লীগের এই ৩-৪টা ইলেকশনের প্রহসনমূলক নির্বাচন ছাড়া বিএনপি আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি এই দেশে দায়িত্ব পালন করেছে রাষ্ট্রীয়। সো তখন যদি ৭২-এর সংবিধান সমস্যা না করে, তার আগে পরে অন্যান্য সরকারের সময় যদি সমস্যা না করে, এখন খুব একটা সমস্যা করার তো কথা না। আপনার ১৭টা সংশোধনী হয়েছে, আপনি আরও একটা সংশোধনী করেন, আরও 2টা করেন। আপনার জুলাই সনদকে তো অস্বীকার করা হচ্ছে না। এই জুলাই সনদে যা যা আছে এটা বিএনপি 23 সালেই আওয়ামী লীগে থাকা অবস্থায় সাংবাদিক সম্মেলন করে বলেছে, অনেকগুলো তার মধ্যে মিল আছে। যেই সব মানা সম্ভব না সেগুলো কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে। আপনি দেখেন এই যে গণভোটটা, নাম্বার 1 রাষ্ট্রপতির দোহাই দেওয়া হলো। রাষ্ট্রপতি কে, তার কতটুকু ক্ষমতা আছে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে, এটা আমাদের জানতে হবে। আমি ভাই খুব কম বুঝি, কিন্তু যেটুকু বুঝি ওইটুকু খুব সহজ সরলভাবে বুঝি, এবং খুব জনগণকে আমি সহজ সরলভাবে সাপ্লাই দেওয়ার চেষ্টা করি। রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, রাষ্ট্রপতি যদি আপনার একটা দল থাকতো, আপনি যদি পাওয়ারে থাকতেন, আপনি যে বক্তৃতা লিখে দিতেন রাষ্ট্রপতি ওটাই বলতো। আওয়ামী লীগ যা লিখে দিয়েছে, হ্যাঁ হতে পারে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, আওয়ামী লীগ বানিয়েছে, কিন্তু সে নিরপেক্ষতার ভান করুক বা সংবিধানে যেভাবেই থাকুক, আছে আওয়ামী লীগ যেভাবে লিখে দিয়েছে ওটা কিন্তু সংবিধানে দেওয়া। সংবিধান, রাষ্ট্রপতির বক্তৃতা, সব কিছু এটা আওয়ামী লীগ করেছে, লিখে দিবে।
ওই ধারাবাহিকতা এখন পর্যন্ত আছে। মাঝখানে যে ইন্টারিম গভর্নমেন্ট আসছিল, সেই ইন্টারিম গভর্নমেন্ট তাকে দিয়ে অধ্যাদেশ দিয়েছে, কতটুকু সেটার লিগ্যালিটি আছে এটা জানতে হবে। রাষ্ট্রপতি ছাড়া সংসদ অধিবেশন শুরু হয় না, এটা লিগ্যাল, এবং তার বক্তব্যের উপরই আপনার পজিটিভ নেগেটিভ নিয়ে আপনাকে সংসদে বলতে হয় বছরে একবার, এটা লিগ্যাল। বাট রাষ্ট্রপতির অধ্যাদেশটা কতটুকু লিগ্যাল এটা একটা ব্যাপার ওই জায়গায়। কারণ এই আপনার গণভোট, 3টা গণভোটের পরে এটাকে কিন্তু বাতিল করা হয়েছে। এখন আপনার গণভোট যদি আনতে হয় তাহলে আবার সংসদের মাধ্যমে আনতে হবে, অথবা আপনার গণভোটের জন্য একটা গণভোট করতে হবে যে এই গণভোটটা করতে পারবে কিনা জনগণ এটার উপর রায় দিক। সেটা বিএনপি বুঝিয়েছিল তখন যখন এই গণভোটের প্রশ্ন আসে। আলী রিয়াজ সাহেব এবং আজকের বিরোধী দলের যারা আছে 2 দল মিলে তাদের কাছে কিন্তু বিএনপি বলেছিল ওই সংস্কার কমিটিতে, তারা এটা পাত্তা দেয় নাই, গুরুত্ব দেয় নাই। বিএনপির সামনে একটা নির্বাচন, দেশের অবস্থা চরম খারাপের দিকে যাচ্ছে, বিএনপি যে কোনো মূল্যে নির্বাচনটাকে বিএনপি নিতে হবে, এগুলো নিয়ে ভাবার বিএনপির সময় নেই। কিন্তু বিএনপির প্রত্যেকটা ব্যাপারে কিন্তু অ্যাডভান্স আইডিয়াগুলো দিয়ে দিয়েছে। নাম্বার 1 নোট অফ ডিসেন্ট, বিএনপি যেখানে সিগনেচার করেছিল উইথ নোট অফ ডিসেন্ট বিএনপি সিগনেচার করেছিল। কিন্তু যখন ইন্টারিম গভর্নমেন্ট প্রধান যখন এটা সার্কুলার করলো এবং 4টা প্রশ্ন দিয়ে যখন গণভোটের কথা বললো, তখন কিন্তু ওইখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। বিএনপি ওইটাও বলেছে, কিন্তু বিএনপির ওই মুহূর্তে প্রতিবাদ করলে, ওইটা নিয়ে প্রতিবাদ করলে, ওটা নিয়ে আন্দোলন করলে এই নির্বাচনটা হতো না, ওনাদের আর বিরোধী দলে থাকা হতো না, এতগুলা পদও পাওয়া হতো না। বিএনপি কিন্তু এর আগে আরও অনেকবার বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় দায়িত্বে এসেছে এবং অনেক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এসেছে, কিন্তু ওনারা কিন্তু 17 জনের ঊর্ধ্বে কিন্তু একটা সিটও পায় নাই। এটা ওনাদের বুঝতে হবে যে এতগুলা সিট পেয়েছে কিসের জন্য, এই কারণগুলোর জন্য বিএনপি নির্বাচন করেছে, এই কারণের জন্যই পেয়েছে। তো এখন বিএনপি যখন বলল, তারা এটা পাত্তা দিলে না, তারা বলল যে কোনো মূল্যে আপনার গণভোট হতে হবে। আচ্ছা, হতে হবে, হোক, একটা পাতা না হলে আরেকটা পাতা সংযোজিত হবে, পরে বোঝা যাবে। ইলেকশন হওয়ার পরে যখন ওই আপনার ইন্টারিম গভর্নমেন্ট এটাও বলল, কারণ এটা না বলে তার উপায় নাই, যে 280 দিনের মধ্যে সংসদে এটা পাশ করতে হবে, যদি পাশ না করে তাহলে অটো পাশ হয়ে যাবে। এটা বললেই তো হলো না। উনি কতটুকু সংবিধান বুঝেন, উনি কতটুকু সংবিধানের মধ্যে আছেন, উনি কতটুকু সংবিধান বহির্ভূত কাজ করছেন, এটা ওনাকে বুঝতে হবে। উনি না বুঝতে পারে, কিন্তু যারা সংবিধান বিশেষজ্ঞ, আমি যদি বলি জনাব সালাউদ্দিন সাহেবের কথা, একজন সংবিধান বিশেষজ্ঞ, আমি তাকে চোখ বন্ধ করে বলতে পারি এত ভালো সংবিধান বুঝেন, যে এই সংসদে বর্তমানে, এর আগে ছিল অনেকেই ছিল, তারা মারা গেছে, তারা ইনভ্যালিড হয়ে গেছে। তো উনি যেভাবে বলেছেন, আমি যদি ওইভাবে ধরি, পারলে উনার প্রত্যেকটা কথার খণ্ডন করেন যুক্তির সাথে, আইনের সাথে। আইনের বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই, আপনি আইনের মাধ্যমে করেন। আপনার কাছে একটা বিরোধী দলের কার্ড আছে বলে আপনি যখন তখন যা খুশি তাই বলবেন, এটা তো হতে পারে না, এটা হতে পারে না। আপনার এই যে কথাটা বললেন যে ইসির এখতিয়ারে এটা রাখে না, ইখতিয়ার অবশ্যই ইসি এখতিয়ার রাখে না, এটা ইসির কাজ না। ইসির কাছে যখন যাবে ইসি সেটা করতে পারে। ইসি যে এই ইলেকশনটা দিল, ইসির এই ইলেকশনটা দেওয়ার জন্য ইসিকেও কিন্তু জবাবদিহিতে আসতে হবে। যদি বিএনপি যদি মনে করে, সরকার যদি মনে করে, যদি সংখ্যাগরিষ্ঠ দল যদি সংসদে মনে করে যে ইসিকে এটার জন্য জবাবদিহিতা করতে হবে, তাহলে কিন্তু করতে হবে। এখন কিন্তু আপনার যা কথাই বলেন না কেন, 2/3 মেজরিটি আপনার মাস্ট বি এখানে দরকার। তো 2/3 মেজরিটি যদি বিরোধী দলের থেকে থাকে, বিরোধী দল আইন পাশ করবে, সমস্যা তো নাই। আর যদি বিরোধী দলে না থেকে থাকে, আমরাও জীবনে অনেক আফসোস করেছি, অনেক দুঃখ প্রকাশ করেছি, অনেক ওয়াকআউট করেছি আমরা, কিন্তু ওই যে সংসদ যে ওইখানে যে দায়বদ্ধ, যে সংখ্যাগরিষ্ঠ হা জয়যুক্ত হয়েছে বলতে হবে 3 বার। তো এই সংখ্যালঘিষ্ঠ বললে তো এটা হবে না। আর আওয়ামী লীগের খুনের কথা যে উনি বললেন, পায়ের উপর পা তুলে ভোট দেওয়ার সময় আওয়ামী লীগ এসেছে, এই আওয়ামী লীগকে উনাদের নেতা, বিরোধী দলীয় নেতা, উনি নিজে ক্ষমতার রদবদল হওয়ার কয়েকদিন পরে উনি ওপেন বলেছেন আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিলাম। এই যে মার্ডার কেসের আসামি উনি বললেন, আওয়ামী লীগের কয়টা মার্ডার কেসের আসামি উনারা বানিয়েছেন, উনারা রাতের অন্ধকারে আওয়ামী লীগকে সেভ করেছেন, ডিউটি দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আপনার কোনো একটা মামলা করেন নাই। এই মানুষগুলো কিসের জন্য?
বলেছেন, ওনাদের সেক্রেটারি জেনারেল বলেছেন যে কি এতদিন আপনারা মুজিবুর সাহেবকে ভোট দিয়েছেন, এখন উনি নাই, এখন আমাকে ভোট দিবেন, আবার যেদিন মুজিবুর সাহেব আসবে সেই দিন আবার মুজিবুর সাহেবকে ভোট দিবেন। এটা কাকে বলেছেন? এটা কি আপনার বিএনপিকে বলেছে? বিএনপি কি মুজিবুর সাহেবকে ভোট দিছে? এটা কি আপনার জামাতকে বলেছে? জামাত কি মুজিবুর সাহেবকে ভোট দিছে? এটা বলেছে আওয়ামী লীগকে। তাহলে উনারা যখন এই কথাগুলো বললে, এই আওয়ামী লীগের এতটা সাহস কে বানিয়েছে? উনারা বানিয়েছে। আওয়ামী লীগও যেমন উনাদের আপনার করেছিল, নির্বাহী আদেশে বাতিল করেছিল, আপনার ইলিগ্যাল ঘোষণা করেছিল, ওনারাও ঠিক তেমনি নির্বাহী আদেশে বাতিল করিয়েছে, ইলিগ্যাল ঘোষণা করিয়েছে। কিন্তু আওয়ামী লীগও যেমন তাদেরকে নিয়ে রাজনীতি করেছে, এবং ওই যে আপনার দেখেন না, সব ঝাঁকে ঝাঁকে আপনার ইলিশের মতো ঝাঁকে ঝাঁকে আপনার শিবির থেকে, ছাত্রলীগ থেকে শিবির হয়ে গেছে। এগুলা কিসের আলামত? এগুলো আওয়ামী লীগ এবং জামাতের খাতিরের আলামত। এখনো ঠিক একই অবস্থায় তারা একই কাজগুলাই করছেন। আমি যে আপনার আলোচনা শুনছিলাম সেখানে তাহলে এই যে সংবিধান সংস্কারের জন্য অথবা ঐক্যমত্য কমিশনে যারা আলোচনা করেছিল, আপনি কি শুধুমাত্র আপনার দলের বাইরের কাউকে বিশেষজ্ঞ মনে করছেন না? বা তখন অন্তর্বর্তী সরকারে যারা ছিলেন তারা কি মনে করছেন যে তারা কোনো কিছুই আসলে বোঝেন না, শুধুমাত্র বিএনপির যারা ছিলেন তারাই বোঝেন? ওটা কিছুই বলবো না, আমি শুধু বলবো আপনি ইউ লুক অ্যাট দ্য সংসদ অধিবেশন, হ্যাঁ আপনার, তাহলেই আপনি বুঝবেন, আমাকে জিজ্ঞেস করতে হবে না। আমি এর মানে আমি ক্রেডিট নিচ্ছি তা না। বিএনপি অনেক দিনের রাজনৈতিক দল, বিএনপি অনেকবার রাষ্ট্রীয় দায়িত্বে এসেছে। বিএনপির এই মন্ত্রীরা, এই সালাউদ্দিন সাহেব এর আগেও মন্ত্রী ছিলেন, এর আগে শুধু মন্ত্রী ছিলেন না, সালাউদ্দিন সাহেব ল থেকে পাশ করেছেন, তারপরে আপনার বিসিএস ক্যাডার, সে ডিসি পর্যন্ত চাকরি করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টারের পিএ ছিলেন। আপনি মনে করেন এই কাজগুলো করতে গেলে আইনের সঙ্গেই তার থাকতে হয়েছে। আপনি তো দলের মানে ভোকাল হিসেবেই কথা বলবেন, স্বাভাবিক। আজকে বিরোধী দলের পক্ষ থেকে সংসদে ঠিক এইভাবেই একটি প্রশ্ন ছোড়া হয়েছিল যে তাহলে সিইসি গণভোট করলেন, সেটির জন্য সে আইন বরখেলাপ কাজ মনে করছেন, তাহলে যেটি ভোট করলেন সেটি বৈধ আর গণভোটটা অবৈধ হয়ে গেল, এটির কি কোনো জবাব ছোট্ট করে একটু আমি আপনাকে, গণভোটটা হলো সংযোজিত, আর ভোটটা হলো আপনার নিড, আপনার এটা করতেই হবে সংবিধানে, ওইখানে ভোটটাই নিয়েই কাজ। সমস্ত বাংলাদেশের সমস্ত গণতন্ত্রে, পৃথিবীর সমস্ত জায়গায় ভোটটা একটা আপনার স্বীকৃতি দেওয়া, ভোটটা একটা জনগণ আপনাকে দায়িত্ব দেওয়া, ভোটটা একটা আপনাকে জনগণ প্রতিনিধি নির্বাচন করা, যে প্রতিনিধিরা পরবর্তীতে কাজ করবে। আর ওই গণভোটটা আপনার একটা সংযোজিত পাতা ছাড়া আর কিছুই না। আমি সরি টু সে, কারণ এটা বিএনপি আগেও বলেছিল, তখন তারা গায়ের জোরে গুয়ারতুমি করেছিল। গুয়ারতুমি দিয়ে রাজনীতি চলে না, গুয়ারতুমি দিয়ে আইন চলে না, গুয়ারতুমি দিয়ে একটা দেশের সরকার ব্যবস্থা চলে না, এটা ওনাদের বুঝতে হবে। আমি খুব বিনয়ের সাথে বলছি, আমি বিরোধী দলকে সম্মানের সাথে বলছি, বিরোধী দল অবশ্যই এই জিনিসগুলো তারা বুঝে জানে, কিন্তু ওই যে গুয়ারতুমিটা করছে, তো এই গুয়ারতুমি করে তো আপনার দেশের অবস্থা, শেখ হাসিনা গুয়ারতুমি করে কোথায় নিয়ে গেছিল দেখছেন। তা এখন যদি আবার গুয়ারতুমি করে, দেশের অবস্থা কি হবে? এমনি গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য দুই দল, ওনারা স্বচ্ছতা নিয়ে বিরোধী দলের ভূমিকায় থাকবে, ওনারা চুলচেরা বিশ্লেষণ করবে, ওনারা আমাদের দুর্নীতি, আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গায় ওনারা আঘাত করবে, আমরা ওনাদেরকে স্যালুট করব, সত্যি কথা। কিন্তু ওনারা যদি এই জিনিসগুলো নিয়ে, যেটা সংযোজিত, যেটা আসলে কোনো আপনার আইনের মধ্যে পড়ে না, আপনি নিজেই বুঝেন, সেই সংযোজিত জিনিসটা, টুকরা জিনিসটা আপনি সেটা দিয়ে আপনি কি করবেন আমাকে বলেন তো। আমি বিষয়গুলো নিয়ে ডক্টর রেজাউল করিম আপনার কাছে আরো বুঝতে চাইবো। ডক্টর রেজাউল করিম, বিরোধী দল হিসেবে আপনারা শেখ হাসিনার মতো গোয়ারতুমি করছেন, অভিযোগ হচ্ছে মনি আপার, বাকি কথা আপনি শুনেছেন। ধন্যবাদ। প্রথমে আমি নীলুফার আপা একটা আমাদের বেগম খালেদা জিয়ার ঠিক আছে, লেট মি ফিনিশ। ছুঁড়ে ফেলে দেওয়া, সেটাই তো, একবারে বাংলায়, এটা বললাম তো, এটা তত্ত্বাবধায়ক নিয়ে এটা হলো একবারে বাংলায় আর কি, যে সংবিধান ছুঁড়ে ফেলা। না না প্লিজ, আপনার সময় আমি কথা বলি না, আমি তখনও বাজাইতে পারতাম। আপনি যখন অসত্য কথা বলতেছেন, আমি শুনছি। আমি প্রথম কথা বলতেছিলাম যে ওই যে যায় লঙ্কা সে হয় রাবণ, এটা না হয় ভালো। আমাদের সুবিধার অংশ আমি নেব, এটা না হলে ভালো। আমি মনে করি আমাদের, আমি একটু আগে যেটা দিয়ে শেষ করেছি যে জুলাই আন্দোলন এবং এই অভ্যুত্থান বলেন, এই লড়াই বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে ভূমিকা,
আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে শক্ত অবস্থান, আমরা একসাথেই ছিলাম। কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে অথবা নির্বাচনের আগে যেই এই সংবিধান প্রেম যে হয়ে গেল এবং প্রেমিক হয়ে গেল বিএনপি সরকার, এটাই হচ্ছে বড় প্রশ্ন। কিন্তু সেই ইলেকশন হবার ফলে বিরোধী দল লাভবান, এটি বলেছেন। এই যে গণভোটের যে বিষয়টি, তখন তো এটি লম্বা সময়ে আজকের যেই সালাউদ্দিন সাহেবের কথা বলা হচ্ছে, সর্বজান্তা বিশেষজ্ঞ, আমি মনে করি তিনি ভালোই জানেন, কিন্তু তিনি তো এখানে মূল নেতৃত্ব দিয়েছেন। মূল নেতৃত্ব দিয়েই তো এই গণভোটকে মানা হয়েছে। আচ্ছা আপনি বলুন যে 3 জন বিচারক যখন কোনো রায় দেয়, তখন কিন্তু এখানে অন্য বিচারক কিন্তু এক রায়ের ব্যাপারে একমত নাও হতে পারে, ডিসএগ্রি করে যে আমি এটার ব্যাপারে একমত না, আপনারা ফাঁসি দিচ্ছেন, আই দিচ্ছেন, আমি একমত। কিন্তু সেই রায় অধিকাংশের ভিত্তিতে কি কার্যকর হয় না? তাহলে বিএনপি কোথায় কোথায় নোট অফ ডিসেন্ট দিল? আজকে তো যেই কথাটা বাংলাদেশ জামাত ইসলামী বারবার বলেছিল যে গণভোট আলাদা, ভোট আলাদা হতে হবে, আজকে সেই কাজটি কিন্তু বিএনপি করছে। একদিনে হওয়ার কারণে তারা খুব তড়িগড়ি করে সরকার গঠন করে এখন আমরাই হচ্ছে সব, অল ইন অল, মাইট ইজ রাইট, সেই জায়গায় এসে এখন তারা গণভোটকে 70% মানুষের রায়কে তারা কিন্তু ছুঁড়ে ফেলতেছে, 51% রায় পাওয়া মানুষেরা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আজকে যেই গণভোটকে ভিত্তিতে আজকের সরকার দুটি হলো, সেখানে আমাদেরকে বলা হলো যে আমরা 17 পেতাম, আগে এত বেশি পেলাম না। এটা আমি মনে করি নীলুপা, এটা বিগত দিনের এটা এক ধরনের অদ্যত্বতা। কে কতটুকু পাবে, পিপল উইল ডিসাইড। এবং এবার আজকে এটা খুব আকাশে বাতাসে আছে যে আজকে আপনারা কত ভোট পেয়েছেন, কত সমর্থন পেয়েছেন, কি ইঞ্জিনিয়ারিং করেছেন, কিভাবে করেছেন, এগুলো খুবই পরিষ্কার। আপনাদের একজন উপদেষ্টা কিন্তু বলেই ফেলেছে যে আমরা কিভাবে জামাত ইসলামীকে তারা ক্ষমতায় আসতে দেয় নাই, সে কথাটা বলে ফেলেছে। সুতরাং এই জায়গায় আমাদের বক্তব্য খুবই পরিষ্কার যে আপনারা যে ইসিকে আজকে জবাবদিহিতার কথা বলছেন, ইসিকে তাহলে আপনারা তখনই বলতেন যে আমরা এই ইসি যদি গণভোট দেয় আমরা সেটি মানব না, কিন্তু তখন সেটা মেনে নিলেন কেন? তার মানে হচ্ছে এটাই হচ্ছে রাজনীতিতে যেটাকে বলে ডাবল স্ট্যান্ডার্ড নীতি। এই রাজনীতিতে যদি এই জাতীয় পর্যায়ে ডাবল স্ট্যান্ডার্ড নীতি যদি জনগণের সাথে করা হয়, তাহলে বিগত দিনে এই ফ্যাসিবাদীরাও কিন্তু 15 বছর অত্যন্ত দাপটের সাথে সংবিধানের দোহাই দিয়ে, ক্ষমতার দোহাই দিয়ে, ভোট না নিয়ে, দিনের ভোট রাতে করে এই সংবিধান, এই মানব সংবিধান প্রেম দেখাইয়াই কিন্তু ক্ষমতায় ছিল, কিন্তু এখন তারা ইতিহাসের আস্থা ঘুরে নিক্ষিপ্ত হয়েছে। আপনারা কিন্তু 70% মানুষকে খেপিয়ে তুলেছেন, আপনারা কিন্তু 70% মানুষের প্রতি অবজ্ঞা দেখাচ্ছেন, আপনারা 70% মানুষকে অশ্রদ্ধা করছেন। আপনারা এদেশের জনগণ, যেই জনগণ সংবিধান সংস্কারের জন্য রায় দিল, সেই সংবিধান, পুরাতন সংবিধানের মানবপ্রেমে পড়ে ক্ষমতার পাওয়ার পরে আপনারা অন্যরকম এক চিত্র জাতির সামনে তুলে ধরছেন। আমরা মনে করি, আমরা লেট মি ফিনিশ, আমরা কিন্তু এই জায়গায় আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা যেমনি সংবিধানের এই সংস্কার নিয়ে আমরা যেমনি আমাদের আমির জামাত বিরোধী দলীয় নেতা বলেছেন যে আমরা সংসদে কথা বলবো, আর এই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ নির্বাচন, বলুন 26 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচন সংবিধানের কোন জায়গায় লেখা ছিল? আজকের যেই নির্বাচনের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় আসার পরে আমরা যেইভাবেই হোক আমরা এখানে নির্বাচিত হয়ে আসার পরে এখন মনে হচ্ছে জনগণ আর কিছু না, আমরাই সব না, জনগণ সব। এই জনগণ ভোট দিয়েই এখানে সংসদ সদস্যদেরকে পাঠিয়েছে, এই জনগণ ভোট দিয়েই গণভোটের পক্ষে রায় দিয়ে সংস্কার করবার জন্য যেই ফ্যাসিস্ট যেই কনস্টিটিউশন, যেটাকে ফ্যাসিবাদ কায়দায় করে তুলেছিল। একটা কথা নীলুপা আবার বলেছেন, আমি ওনার কাছে এটা প্রত্যাশা করি নাই, যে সংবিধান কোনো সমস্যা না। সংবিধান যদি সমস্যা না হয়, 72-এর সংবিধান যদি সমস্যা না হয়, আজকে এখন আপনারা ক্ষমতায় পাওয়ার পর আপনারা আজকে কি করলেন? 4-5টা জিনিস আমি যতদূর বুঝলাম লেস করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে। কি সেটা? 1 নম্বর হচ্ছে অ্যান্টি কারাপশন কমিশন নিয়োগ, অর্থাৎ দুদক। কারণ সরকারে যারা থাকে তাদের সবচেয়ে বড় ভয় এবং গলার কাটা হচ্ছে অ্যান্টি কারাপশন কমিশনের। এই জায়গায় তারা যদি নিয়োগ পদ্ধতি, অর্থাৎ তারা যদি তাদের মতো লোক নিয়োগ করতে পারে, তাহলে অন্যের ঘাড়ে যেমনি এই রশিটা বসাই দিতে পারে আর নিজের সুবিধা মতো কাজ করতে পারে। আপনি এটা বলেছেন। আপনারা বিচারপতি নিয়োগ,
আপনারা সেটার ব্যাপারে আপনাদের ল্যাপস করে দেওয়ার কথা বলেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি তাহলে কিভাবে নিয়োগ হবে? যেই বিচারকরা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল, ফাঁসির রায় দিয়েছিল, কার্যকর করেছিল, বিচারপতি পালিয়ে গিয়েছিল, যাদের ব্যাপারে স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে গোটা বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছিল এই বিচারক নিয়োগ পদ্ধতির কারণে। কিন্তু সেই পদ্ধতি যখন একটা সুন্দর জায়গায় প্রস্তাব করা হলো, তখন আজকে সেটাকে কিন্তু বিএনপি ল্যাপস করে দিতে চায়। বিএনপি গুম খুনের যে কমিশন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে নির্বাচন, অর্থাৎ প্রশাসনের কিছু ব্যক্তিদেরকে নিয়ে এখন বলছে যে এই গুম খুন কমিশনকে ল্যাপস করতে হবে, কারণ এখানে বড় বড় রুই কাতলাদের ব্যাপারে কথা আসছে। এই জন্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম তাকে সরিয়ে দেওয়া হয়েছে, আরও সব জায়গায় যা যা করা হয়েছে সেগুলো আপনারা দেখেছেন। ব্যাংকের গভর্নর যিনি একটা বিধ্বস্ত অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে এসেছেন, সেই জায়গায় আপনারা কাকে নিয়োগ করেছেন সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু এখন ঋণ খেলাপির ব্যাপারে যে ব্যাংকগুলোর বিধ্বংসী জায়গা, সেটির যে কমিশনের অংশটি, সেটা এখন সরকার বলছে এটা ল্যাপস করে দিতে হবে। অর্থাৎ যে আলোচনাগুলো দীর্ঘ লম্বা সময় ধরে বাংলাদেশের মূল প্রবলেম, বিচারপতি নিয়োগ, অ্যান্টি কারাপশন কমিশন, গুম খুন, তারপরে হচ্ছে ব্যাংকগুলোকে যে আজকে নিজেদের মতো করে এক ইসলামী ব্যাংক থেকে আওয়ামী লীগ 70,000 কোটি টাকা নিয়ে গেছে, অন্যান্য ব্যাংকগুলোকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, বিভিন্ন নামে বেনামে তারা টাকা উত্তোলন করেছে। এই জায়গাটিকে যখন সংস্কারের কথা বলা হচ্ছে, তখন আজকে ক্ষমতায় আসার পরে আপনারা বলছেন যে না, আমরা সেটি করতে চাই না। সুতরাং আমরা মনে করি যে সংবিধান আপনাদেরকে বালুর টাক সরাইতে দেয়নি, যে সংবিধান তারেক রহমান আজকের যিনি প্রধানমন্ত্রী তাকে বিদেশ থেকে আসতে দেয়নি, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়াকে অত্যন্ত নাজুক অবস্থায় চিকিৎসার জন্য যেতে দেয়নি, যেই রাষ্ট্র ব্যবস্থা, যেই সরকার, যেই সংবিধান, যেই ফ্যাসিবাদের দোসর প্রেসিডেন্ট, আজকে আপনারা সেগুলোই আপনাদের এখন খুবই আলোচনার বিষয় বানিয়ে 70% মানুষের রায়কে আপনারা যেভাবে অবজ্ঞা করছে সরকার। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা একদিকে যেমনি সংসদে আমাদের বক্তব্য রাখবো, জুলাই আন্দোলনের শুরু কিন্তু সংসদ থেকে না, জুলাই আন্দোলনের শুরু রাজপথ থেকে, জুলাই আন্দোলনের শুরু বিশ্ববিদ্যালয় থেকে, সেই জায়গা থেকেই আবার কিন্তু এই রাজপথেই যদি এটি গড়ায় তাহলে তার ফয়সালা কিন্তু রাজপথ। ছোট্ট করে একটু উত্তর চাই। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সংসদে বলেছেন যে জুলাই সনদ যেভাবে বলা আছে সেভাবে সংস্কারের দিকে তারা আগাবে। দুটি কাজ করেছেন, সরকার, বিরোধী দল, স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে একটা কমিটি করার প্রস্তাব দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, পরবর্তী সংসদ এসে সেটি বাস্তবায়ন করবে। সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই সংসদই তো সেটি সিদ্ধান্ত হবে। আমাদের জুলাই ভোটের যে গণরায়, সেটি কিন্তু হচ্ছে সংবিধান সংস্কার করবার জন্য। কারণ সংবিধান যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদী নিয়ম, এই ক্ষমতার ভারসাম্যহীনতা, বিচারপতি দুদক, আজকের যে আমাদের প্রবলেম করছে না, অবশ্যই যদি সরকার এই ব্যাপারে ফয়সালা না করে তাহলে এটার স্টেক হোল্ডার তো শুধু জামাত ইসলামী না, কারণ বাংলাদেশের একটা মুভমেন্ট স্বাধীনতার পরে 24-এর মতো আপনাদের এই মুহূর্তে এই যে বৈশ্বিক যে সংকট আছে, জ্বালানি সংকট চলছে, হামের এখন সমস্যা আছে, এইটিকে বাদ রেখে এই মুহূর্তে আপনাদের এই ডাকে জনগণ কি রাস্তায় নামে মনে করছেন? তো সেটা মনে করেই তো সরকারের এই অর্থাৎ যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের যে অভূতপূর্ব বিজয়, সেটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার যে কায়দা কানুন করা হয়েছে, এই বৈশ্বিক অবস্থা, এই গণ অভ্যুত্থান, এই শহীদের পরিবারের আহাজারি, আহত পঙ্গুত্বদের যে রোনাজারি, জনমানুষের যে আকাঙ্ক্ষা, সেটি মেনে নিয়েই কিন্তু আমরা বিরোধী দলের অনেক ধন্যবাদ নীলুফার মনি। বিরোধী দল তো আসলে সংসদের বিরোধী দল, বিরোধিতা সেখানে কথা তাদের বলবে, আবার রাজপথে আপনারাও বিরোধী দল ছিলেন, আপনারাও বিরোধী দলের দাবি আদায়ে রাজপথের কথা বলেছেন, জামাতও ওই ব্যাপারে রাজপথে নামার কথা বলছে। কি মনে করেন এই রাজপথে নামলে জনগণ তাদের সাথে কতটা থাকবে? দেখুন, জনগণ তাদের ম্যান্ডেট দিয়ে তো বুঝিয়ে দিয়েছে কতটুকু থাকবে। প্রত্যেক দিন আপনার আন্দোলন করে, বিরোধী দল করবে, এটা অস্বাভাবিক কিছু না। আমরাও চাই যে বিরোধী দল আমাদের সাথে যুক্তিসঙ্গত আচরণ করুক, তারা যেটা নিয়ে কাজ করলে তারা আদায় করতে পারবে, দাবিটা আদায় করতে পারবে, আমরা চাই। কিন্তু যে দাবিটা আদায় করার মতো না, যে দাবিটা আইনে টিকবে না, যে দাবিটা যুক্তিতে টিকবে না, সেই দাবিটা, সংসদ তো একটা যুক্তির জায়গা, ওইখানে আইনের সাথে যুক্তিতর্ক হয়,
আইনের জন্য। কিন্তু যা কিছু তো ভালো সেইখানে- সেটি সবার জন্য ভালো। সবার জন্য ভালো, যা কিছু ভালো। ডক্টর রেজাউল করিম বেশ কিছু কমিশনের কথা বলেছিল যেখানে নতুন করে কিছু প্রস্তাবনা ছিল, মানে সেইগুলো ল্যাপস করে দেওয়ার মধ্যে দেশের জন্য কতটা কল্যাণ আছে? দেখেন, এটা একটা সরকার চালাতে গেলে যে জিনিসগুলো আপনি অন্যায় করেছেন, যে ইন্ট্রিম গভর্নমেন্টকে দিয়ে একটা সরকার, যেটা বলছিলাম, আপনি ইন্ট্রিম গভর্নমেন্টের ঘাড়ের উপর চড়ে আপনি দেখেন কি বিএনপি ইলেকশনে পাশ করতে না করতে করার আগেই, যখন আগেই ছায়া তো পরে কিছু বোঝা যায়, নির্বাচন যখন ঠেকানো গেল না, তখনই কিন্তু অনেকে আমরা দেখেছি পদত্যাগ করতে। যাদের বুদ্ধিশুদ্ধি আছে তারা পদত্যাগ করে ফেলেছে, যাদের নাই তারা আবার অপেক্ষা করেছে। তো এই যে অতি দলীয়করণ, একটা ইন্ট্রিম গভর্নমেন্টকে বিতর্কিত করে যে কাজগুলো করা হয়েছে, সেটাকে যদি জায়গা মতো আনা যায়, জায়গা মতো আনতে গেলে আপনার তো রাইটস নাই, আপনি এই কথা বলতে পারেন না। কারণ আপনি 2 নাম্বারই করেছেন, আপনি নোংরামো করেছেন, আপনি বিভিন্ন কাজগুলো তো করেছেন, আপনি ভোটকে জালিয়াতি করেছেন, আমরা তো অনেকবার বলেছি, মনে আছে আপনার, যে 1-2টা বিশ্ববিদ্যালয় পাশ করলেই মানুষের মনের ম্যান্ডেট আপনি কেড়ে নিতে পারবেন না। আমরা বলেছি, কারণ আমরা জানি ওই ভোটগুলো অনেকগুলোই ছিল, ওইখানে অনেকগুলোই ছিল অন্যায়ভাবে ভোট। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট, নীলক্ষেতে আপনার 80,000 ব্যালট পাওয়া যায়, যেখানে 29,000 ভোটার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই প্রসঙ্গে অনেকবার বলেছেন, এটি আবার রেজাউল করিমের বক্তব্য শুনতে হবে। আপনার অতীত কিন্তু উদাহরণস্বরূপ আসবেই, কারণ আপনি বলেছেন বিশ্ববিদ্যালয়গুলো পাশ করিয়েছেন অন্যায়ভাবে কিছু লোককে কিনে নিয়েছেন, এবং কিনে নিয়ে আপনি পাশ করিয়ে কি বলেছেন, যে এটা দিয়েই বোধহয় দেশটাকে গিলে খাওয়ানো যাবে। আমরা বলেছি হ্যাঁ, 90 জাকসুতে জিতেছিল বিএনপি, চাকসু ইউকসুতে জিতেছিল বিএনপি, কিন্তু সেটা ছিল একদম হৃদয়ের ভেতর থেকে, সেটা সত্যিকারের ভোটে। এইভাবে ধান্দামি করে না। তা আপনি নিজে যখন অন্যায় কাজ করেছেন, অন্যায়ের জবাবের জন্য আপনাকে বসে থাকতে হবে। এখন অনেক কিছুই চেঞ্জ হবে, কারণ সেই নীতিগত জায়গা থেকে কাজগুলো হবে। আপনি জানেন, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কি বলেছেন? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই, এবং যারা ভোট দিতেও যান নাই, আমি সবার জন্য কাজ করব। এই সবার জন্য কাজ করতে গিয়ে কিন্তু আপনি দেখেছেন যে আপনার ফ্যামিলি কার্ড দিয়েছে, ফ্যামিলি কার্ডে কিন্তু ফ্যামিলি কার্ড পেয়ে বস্তির এক মহিলা চিৎকার করে জয় বাংলা বলে উঠেছে, কারণ সে জয় বাংলার মহিলা। এখানে কিন্তু কোনটা জয় বাংলা, কোনটা শিবির, জামাত, কোনটা বিএনপি, ওই হিসাব করে দেওয়া হয় নাই। যার নিড, যার দরকার। এখন সব ক্ষেত্রে আমি আমার জায়গাটা আমি পরিষ্কার করলাম, কিন্তু আমার কিছু কিছু জায়গা থাকতে হবে, আমার অস্তিত্বের জায়গা। আমার অস্তিত্বের জায়গাগুলোতে তো আমি আপনাকে দিয়ে চালাতে পারবো সেই না। অস্তিত্বের জায়গায় যে সকল কমিশন অথবা আমি বললাম তো, উচ্চ আদালতের বিচারক নিয়োগ, আমি নিরপেক্ষ দিতে পারি। সেটি কতটা নিরপেক্ষ হবে? আমি জোর করে নিয়োগের যদি আপনি জায়গাটা। আমার কথা বলেন, জি। আপনি বলতেই পারেন, আপনার মুখ আছে, আপনার জবান আছে, আপনার স্বাধীনতা আছে কথা বলার, আপনি বলতেই পারেন এদিক সেদিক বলে। আপনি একটা লাইন দিয়ে, ওই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা লাইন, বক্তৃতা শুনতে গেলে আগে 5 মিনিট, পরে 5 মিনিট শুনতে হয়। এটার এনভায়রনমেন্ট কি এটা জানতে হয়। এনভায়রনমেন্টের উপর অভিযোগ করেছে, দেখেছেন যে দুদক নিজেদের মতো করে, যেহেতু কমিশনে সদস্য বিএনপি যাতে ঢুকাতে পারে, কোর্টে, হাইকোর্টে উচ্চ মানে বিচারপতিদের যাতে নিজেদের লোক ঢুকাতে পারে, সেই জন্য আসলে এই সংস্কার প্রস্তাবটা তারা মানতে রাজি নয়। তো বিএনপির মতো এই যে পোর খাওয়া, বিএনপিও নিশ্চয়ই মানে বিএনপির প্রচুর লোক, এর আগে যাকে দেওয়া হয়েছিল দুদকে, সে কোন দল সাপোর্ট করে, কোন দল থেকে আসছে আপনি বলেন তো। আপনি যদি মনে করেন আপনি ক্ষমতায় আসেন নাই, আপনি আরেকটা সরকারের ঘাড়ে চড়ে আপনি যা খুশি তাই করেছেন, আর আমি তো রাষ্ট্রীয় দায়িত্বে আছি, জবাবদিহিতা যেহেতু আমি আমার লোক দিব তা না, আমি যার কাছ থেকে নিরাপদ থাকব, দেশটা নিরাপদ থাকবে, সরকার নিরাপদ থাকবে, এবং সরকারের হ্যান্ডসগুলো নিরাপদ থাকবে, আমি তো তাকে নিয়ে চিন্তা করব। আপনার দলকে এই ব্যাপারে কনফিডেন্ট যে আপনার দল এই সঠিক ব্যক্তিকে কোনো কিছু সংস্কার না করে সঠিক ব্যক্তিকে বাছাই করতে পারবে, সেটি কনফিডেন্ট? আমি আপনাকে বলি, সংখ্যালঘিষ্ঠতা কখনো এক্সাম্পল হয় না। আপনার একটা 10টা কাজ যে করে তারই বদনাম হয়, তারই সমালোচনা হয়। 10টা কাজ করলে একটা ভুল হতে পারে, আমরা মানুষ, আমরা ফেরেশতা না, আমরা বলবো না যে আমাদের একটাও ভুল হবে না।
10টা কাজ করলে একটা ভুল হতে পারে, আপনি বাকি 9টার কি আপনি আমাকে মূল্যায়নটা করবেন না? আমি 1 মাস রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত, 1 মাসের মধ্যে আপনার রোজার মতো একটা ঘটনা গেল, আপনার জিনিসপত্র ওইভাবে দাম বাড়লো না, আপনার 1 মাসের মধ্যে বিশ্বের যুদ্ধ শুরু হয়ে গেল, আপনার সমস্ত জায়গায় কত কিছু নাই, কত কিছু আসে না, আমাদের মানুষগুলো সব মিডল ইস্টে কাজ করে, তাদের কত রকমের সমস্যা, এই এত কিছু মাথায় নিয়ে আমি 9টা কাজ আপনার সুন্দর মতো করেছি, 9:30টার জায়গায় আমার একটুখানি ভুল হয়েছে, সেইখানে আপনি যদি ওই একটুখানি ভুলটাকে নিয়ে সারাদিন আপনি চিৎকার করেন, তাহলে তো আমার কাজ করা হবে না। আমাকে আপনার সুযোগ দিতে হবে, আমাকে আপনি 100 দিন তো বলে এমনিতেই সবাই যে হানিমুন পিরিয়ড, আমি তো হানিমুন পিরিয়ডেরই সুযোগ পেলাম না, কারণ আমি যেই দিন দায়িত্ব নিলাম সেই দিনই আপনার রমজান মাসের প্রথম দিন, আমি সেই এতগুলো মানুষের এই যে সারাদিন উপোস করার সেই দায়িত্ব আমাকে নিতে হয়েছে। আপনার যে দায়িত্ব ইন্টারিম গভর্নমেন্টও পারে নাই, তাহলে আপনার এত কিছুর পরে এই যে আপনার মনে করেন যে রাজবাড়িতে একটা গাড়ির ড্রাইভারের খামখেয়ালির জন্য এই দুর্ঘটনা হলো, এটাকে যদি সরকারের ঘাড়ের উপর দিয়ে যে এতগুলো মানুষ মারা গেছে, সরকারের সঙ্গে এই গাড়ির ড্রাইভারের সম্পর্কটা কি আপনি বলেন? সমস্ত বড় বড় প্রোগ্রামগুলোর সময় বড় বড় প্রোগ্রামের সময় এরকম ঘটনাগুলো হয়। আপনি জানেন যে বাংলাদেশ এমন একটা দেশ, একটা গাড়ির সঙ্গে 5টা গাড়ি প্রতিযোগিতা করে কতগুলো মানুষ মেরে ফেলে। আপনি বলেন যে গাড়ির তেল আনতে যাবে, আপনার রেল লাইনের উপরে গাড়িটা রেখে কিভাবে যায়? রেল লাইনের উপরে গাড়ি আসবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো সেইখানে এক পরিবারের মানুষ মারা যাবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, কারণ পারিবারিকভাবেই একটা জায়গায় কেউ যেতে চায় বা যায়। তাহলে আপনি মনে করেন যে এইখানের সঙ্গে সরকারের সম্পর্কটা কি? এই জিনিসগুলো, এই যে খামখেয়ালিপনা, এই যে অন্যায় আবদার, এই যে আপনি অন্যায় কাজ করেছেন সেটার আমি ফলাফলটা আমি আমার হাতে, আমি পরবর্তীতে ঠিক করেছি। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। আপনার কি এমন হয়ে যেত, ইশরাক যখন আপনার রায় পেল, রায় পাওয়ার পরে বাধ্য আপনার ইসি 3 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার জন্য, কি এমন হয়ে যেত এই 2-3 মাস 4 মাস ইশরাক ওইখানে থাকলে কি হতো? কিন্তু সেই ইশরাক যাতে না হতে পারে হেন কোনো প্রচেষ্টা নাই, করলেন না। আজকে জনগণের ভোটে ইশরাক পাশ করলো, জনগণের ভোটে পাশ করার পরে দল তাকে মন্ত্রী পর্যন্ত বানালো, এখন আপনারা তো কিছু বলতে পারেন না। তো এই যে ইশরাক থাকলে আজকে কিন্তু, এখন আপনি যখন বলেন যে সব কেন দলীয় লোককে আপনি দিয়েছেন, আমরা তো তাদের দল থেকেও দিতে পারতাম, কারণ আপনি তো সেই অবস্থাটা আপনার রাখেন নাই। সেটি হয়তো ভিন্ন, এবং এখানে অন্য কাউকে আনলে আপনি যে আমাকে ডুবাবেন না তার নিশ্চয়তাকে দিবে। জি, ডক্টর রেজাউল করিম, অন্য কাউকে আনলে স্বাভাবিক, ঘর আমার, সংসার আমার, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমার, এই ভালো মন্দের দায়ভার আমার, সেই দায়ভারের জায়গায় তো বিএনপি চাইবেই যে আমার লোকজন বসুক। সেক্ষেত্রে আপনারা অন্যায় আবদার কেন করছেন, এটি মনিয়াপার প্রশ্ন। ধন্যবাদ। আমাদের খুব ভালো লাগে এবং 1 মাসের মধ্যে তারা হানিমুন পিরিয়ড করেনি, নিত্যপণ্য, জ্বালানি সংকট, সেগুলো সবকিছু সমাধান ঠিক মতো করতে পারছেন, এমনটাই দাবি তার। ধন্যবাদ। না, করতে পারুক, এটি তো, আমরা তো বিরোধী দল, তো সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমরা সেই জায়গা থেকেই তো কাজ করছি। এবং আমি মনে করি দিস ইজ দ্য গুড সাইন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শপথ গ্রহণ করার আগেই বিরোধী দলীয় নেতার সাথে সাক্ষাৎ করেছেন, অন্য রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করেছেন। এবং আমরা গতকালকে পরশু দেখেছি যে ওনার একবারে একান্তভাবেই প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা তারা কথা বলছেন। দিস ইজ দ্য গুড সাইন। এবং এই পলিটিক্সটা দেখার জন্যই কিন্তু আমাদের তরুণ প্রজন্ম অপেক্ষা করছিল, জীবন দিয়েছিল। আমরা সেই জায়গাটাই আমরা ওন করছি এবং আমরা সকলে মিলে করছি। এটি যেমনি সরকার করছে, আবার এটি বিরোধী দলও চায় বলেই আজকে সেটি হচ্ছে। আমরা সেটা দেখতে চাই। কিন্তু সরকার আজকে দেখলাম যে সংবিধানের দাড়ি, কমা, সেমিকলন সব ভালোবাসতেছে, কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবে, এই জায়গায় দলীয় লোক বসাতে হবে কেন? ইলেকশনটা দিয়ে দেন। এটা তো বলা নাই যে এই ভোটের কতদিন পরে ওই ইলেকশন হতে হবে, এটা তো ওই যে ওই রকম কোনো কিছু বলা নাই। সুতরাং ভোট দিচ্ছেন না কেন? ভোট দিয়ে দেন, তাহলে নির্বাচিত লোকেরা এখানে বসবে। আমরা কিন্তু অযোগ্যকরণের বিরুদ্ধে, আমরা কিন্তু যারা নির্বাচিত প্রতিনিধি নন তাদেরকে যখন দলীয় প্রশাসক, দলীয়
সরকারি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো হয়, তখন সেই লুটপাটের জায়গাটাকে আবার প্রসারিত করা হবে। আমরা সেই জায়গা থেকেই আমরা এর বিরোধিতা করছি। এবং আজকের যেই ম্যানেজমেন্টের কথা বলছেন আপনি সাথে, যে বৈশ্বিক অস্থিরতা, যুদ্ধ, এর মধ্যেও সরকার শুধুমাত্র তেলের পাম্প পাহারা দিয়ে আর অসাধু কিছু ব্যবসায়ীরা তেল মজুত করছে, এই অভিযোগ এনে কিন্তু বেশি সময় লিঙ্গারিং করতে পারবে না। আপনি দেখবেন, আমি আজকে বলে গেলাম, সরকারকে অবশ্যই এই ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে হবে। জ্বালানি ঝুঁকি যেগুলো আছে সরবরাহের ব্যাপারে আমাদের অলরেডি কমিয়ে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, না, এটা কমতির পদক্ষেপ কোনো সমাধান না। যেমন আপনি কলকারখানা বন্ধ করে দিলে খাবেন কোত্থেকে? কৃষির আজকে যে মেশিনারির জিনিসগুলো সেগুলো বন্ধ করে দিলে আপনি চলবেন কিভাবে? গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেলে আপনি কোথায় যাবেন? আপনি অফিসে আসবেন না, আপনি কোথায় দাঁড়াবেন? সুতরাং আমাদের যে কৃষি উৎপাদন শিল্প সব জায়গার জীবনযাত্রার সাথে হোম অফিস কিন্তু করার অভিজ্ঞতা আছে। সেটা তো আমরা করেছি, একটা প্রেক্ষাপট ছিল। কিন্তু এই সংকট, এই বৈশ্বিক সংকটকে আপনাকে মিনিমাইজ করবার জন্য বিকল্প পন্থা আপনাকে খুঁজতে হবে। তারপরে আপনাকে যারা এই স্টেক হোল্ডার আছে তাদের সাথে আপনাকে সমঝোতা করতে হবে। মানে এখন পর্যন্ত ম্যানেজমেন্টটাকে আপনি খুব সুফল বয়ে আনছে মনে করছেন? সরকার তো, আপু তো বলতেছেন হানিমুন চলতেছে। আমি অবশ্য সরকারের হানিমুন আছে এটা জানতাম না, কিন্তু হানিমুন সে বলছে যে পালন করতে পারেনি। হ্যাঁ, কিন্তু সেটা সরকার করছে। কিন্তু না, আমরা যেহেতু বিধ্বস্ত একটা রাষ্ট্র বিগত ফ্যাসিবাদীরা এখানে রেখে গেছে, সুতরাং যারাই ক্ষমতায় আসবে, যারাই ক্ষমতা পরিচালনা করবে, তাদেরকে যে খুব একটা স্বস্তির মধ্য দিয়ে সব করতে পারবে এরকম মনে করার কোনো কারণ নেই। কিন্তু এখানে সরকার এখন যেই পথে পা বাড়াচ্ছে, আমি আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বকে খুব অল্প সময়ের মধ্যে প্রশ্নবিদ্ধ করবার জন্যে, সরকারকে বেকায়দায় ফেলার জন্যে মূলত এই গণভোটের রায়কে এই খুব অল্প সময়ের মধ্যে বাদ দিয়ে 70% মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে। সুতরাং প্লিজ আপনি আপনার পিতার মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, যারা আপোষহীনভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন মাথাকে উঁচু করে, আজকে প্রধানমন্ত্রী আপনার তারেক রহমান সাহেব যদি এই ষড়যন্ত্রের জালে যদি পা দিয়ে দেন, এই আবেগের জায়গায়, যেখানে আপনি দেখেন, আমি বারবার বলেছি যে আমরা যখন কেউ এমপি হচ্ছি, কেউ মন্ত্রী হচ্ছি, কেউ প্রশাসক হচ্ছি, কেউ দলীয় জায়গায় বসছি, তখন শহীদ পরিবার কি পাচ্ছে? যার পা চলে গেল, ওই আমাদের আবু সাইদ, মুগ্ধ, তাদের পরিবার, অন্যান্য যারা আছেন, তাহলে তারা তো এই অন্যায় অবিচারের বিরুদ্ধে একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছে। সেই বাংলাদেশের মধ্যে সব কিছু ট্রান্সপারেন্ট থাকবে, বিচারপতি, দুদক, ব্যাংক হাজার হাজার টাকা লুটপাট করে বিগত দিনের সবাই নিয়ে গেল, সেগুলোর বিচার করতে পারবে না। এই সরকার সেই আইনকেই ল্যাপস করতে চায়। এক মিনিট একটু শুনতে চাই, তা হচ্ছে যে সেটি হচ্ছে যে আপনারা ঠিক আছে সংবিধানের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন সংসদে, কিন্তু ঠিক সেইভাবে এই মুহূর্তের যে জ্বালানি সংকট, এই মুহূর্তে যে রাস্তায় দুর্ঘটনা, এই মুহূর্তে যে এই যে মৃত্যুরা মৃত্যু হচ্ছে, এটি নিয়ে তো আপনারা সিরিয়াসলি আলোচনার জন্য ডাকলেন না। আমি এই আলোচনাটি আমি শুনবো। নীলুফার চৌধুরী মনি, সংকট মোকাবেলায়, জ্বালানি সংকট মোকাবেলায় পদক্ষেপগুলো যথাযথ দেখছেন না ডক্টর রেজাউল করিম? দেখেন, এটা আসলে কেন যে বলে আপনি জ্বালানি সংকট, আমি বুঝি না মানুষ কেন ভিড় করছে। জ্বালানি অকটেন এবং পেট্রোল এটা কিন্তু এই দেশেই উৎপাদন হয়। মানে আপনি বুঝেন না কেন? তাহলে আমি বলি না, অকটেন এবং পেট্রোলের জন্য কিন্তু লাইনটা কিন্তু ডিজেলের জন্য না। অকটেন এবং পেট্রোল কিন্তু দেশে উৎপাদন হয়, আর ডিজেল আপনার পাশের দেশ থেকেও নিয়ে আসা হয়েছে, যদিও এখানে ছিল না, বিগত সরকার রেখে যায় নাই। একটা সরকার নতুন দায়িত্ব নেওয়ার পরে এই ঘটনা 2-4 দিনের পরেই তারা ইতিমধ্যে মন্ত্রী মহোদয় বারবার করে বলছেন যে আমাদের আগামী 1 মাসের যা সংকুলন আছে আমাদের সমস্যা হবে না। হরমুজ প্রণালীতে ইরানের কাছ থেকে কথা নেওয়া হয়েছে, তারা বলেছে কয়েকটা দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ, যে যাদেরকে কোনো সমস্যা করবে না, তাদের তেল আসতে বাধা দিবে না। তাইলে আপনার মনে করেন এই যে জনগণ, আপনি দেখেন নারায়ণগঞ্জে আমি শেষ করি, নারায়ণগঞ্জে একটা ডিপোতে গিয়ে দেখা গেল 56,000 সামথিং লিটার তেল সে ডিপোতেই আছে, ওয়ারেজ 56,000 সামথিং মানে প্রায় 6-7 ট্যাঙ্ক লরি তেল
একটা ডিপোতে যদি 7 ট্যাংলোরি তো নর্মালি থাকে, তার মানে সে তেল দিচ্ছেই না, 5, 10, 100 লিটার দিয়ে সে বন্ধ করে দিচ্ছে যে তেল শেষ। এরকম আপনি সমস্ত বাংলাদেশে চেক দেন, আপনি পাবেন। মানে চেকটা কে দিবে? সেটা তো সরকারই দিবে। সরকারের হঠাৎ করে এত লোক কোথায় পাবে? যত পাম্প তত লোক কোথায় পাবে? দিচ্ছে সরকার। সরকার ইতিমধ্যে পুরস্কারও ঘোষণা করেছে। আপনার প্রত্যেকটা মানুষ, যে লোকটা হুন্ডায় 2 লিটার 5 লিটার তেল তোলা লোক, সেও কিন্তু এখন 15 লিটার 20 লিটার তুলছে। এটা ঠিক আছে, শেষ যে না হওয়ার আগে মানুষটা তো আমি শেয়ার বলি শেষ না নিয়ে হওয়ার আগে কিন্তু শেষ না হওয়ার আগে সে তো পাম্পে আসার কথা না। সে বাসায় নিয়ে তেলটাকে আবার ঢেলে রাখছে, হাঁড়ি বাটি সব কিছু নিয়ে এর মধ্যে ঢেলে রাখছে। আপনি এর মধ্যে প্রমাণও পাইছেন, আপনি গাজী ট্যাঙ্ক ভরা ভরা ওনাদের দলেরও লোকজন তেল তুলে রেখে দিছে। তো আপনি সেই তেল খালি করে আবার যখন শুনছে যে যুদ্ধ তো চলবেই, আবার তারা তেল নিতে আসছে, আবার তেল নিয়ে যাচ্ছে। এই যে কারি তেলগুলো নিচ্ছে, এই তেলগুলো যদি সরকারের ডিপোতেই থাকতো, লসটা কি হতো? আপনার যখন থাকবে না সবাই সমস্যায় পড়বে, আপনিও পড়বেন, সমস্যা কি? সবাই পড়লে আপনি নিজে ভালো থাকলেন, আমরা দুজন না খেয়ে মারা যাচ্ছি, আপনার কি ভালো লাগার কথা? তার চেয়ে 3 জনেই এক মুঠ করে খাইলে সবার জন্য ভালো হয় না? এই কাজটাই বাঙালি এমন একটা জাতি যে এদেরকে বোঝানো যায় না। সেই বোঝানোর জন্য কোথায় বিরোধী দল আমাদের পাশে থাকবে, তারাও বুঝাবে, তারাও নিজেরাও ঘটিবাটি ভরতেছে। তাহলে আমরা কোন জায়গাটায় যাব? একে নতুন 1 মাসের সরকার, দুয়ে এরকম একটা যুদ্ধ। মানে এটা তো আমাদের সমস্যা না, এটা বৈশ্বিক সমস্যা। রাখতেছে এটা দলমত নির্বিশেষে সবাই না, যেখানে যেভাবে পারছে সেটা। 100 মানুষের মধ্যে একজন মানুষের বিবেক আছে কিনা জানি না। আমরাও একটা গাড়ি চালাই, 2টা গাড়ি চালাই, আমরা কিন্তু যেটুকু তেল দরকার, আমরা অনেকখানে আমরা রিক্সায় যাচ্ছি, যেটুকু তেল দরকার সেটার বাইরে 1 ছটাক তেলও না। তাহলে আপনার এই কথাগুলো যদি যারা করে, তারা যদি প্রত্যেকেই বলতো, তাহলে কিন্তু মানুষ কিন্তু পজিটিভ প্রতিযোগিতায় লিপ্ত থাকতো। প্রত্যেকটা মানুষ আমরা কি করি, নেগেটিভ প্রতিযোগিতায় থাকি। বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু ভীষণ ভালো, তাদের বোঝাতে পারলে অনেক চুক আপনি কাজ করতে পারবেন। তাদেরকে এই যে বোঝানোর দায়িত্ব, এটা কিন্তু সরকারি দল, বিরোধী দল, দগ্ধ বুদ্ধিজীবী, শ্রমজীবী, মেহনতি মানুষ সবাই বুঝাতে পারে, কিন্তু কেন আমরা জানি না, বুঝাতে পারে না। আজকে যদি তারা ঘরে ঘরে এই তেলগুলো না নিত, তাহলে যারা উবার চালায় তাদের কিন্তু তেলটা ভীষণ দরকার। তারা কিন্তু আপনার 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে কাঙ্ক্ষিত তেল না পাওয়ার জন্য, তারা কিন্তু কাজ করতে পারছে না। আরেকটা বিষয়ে, স্থানীয় সরকারে প্রশাসক কেন নিয়োগ দিচ্ছেন? আপনাদের কনফিডেন্স যদি জনগণের পক্ষে থাকে, তাহলে নির্বাচিত প্রতিনিধি দিতে এই মুহূর্তে অসুবিধা কি? আমি আপনাকে বলি, আপনি সাংবাদিক, আপনি আমার চেয়ে অনেক খবর রাখেন। ইতিমধ্যেই আপনার ঘোষণা দেওয়া হয়ে গেছে কবে নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হচ্ছে খুব যত তাড়াতাড়ি সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী আপনার ইলেকশন করবে। ইলেকশনের আগে যে অবস্থাটা, সে অবস্থাটাকে যাতে সমস্যায় না পড়ে, আমি আবারও বলছি, যারা আপনি যদি মনে করেন যে আমার এনিমি আসলো, আমি যেখানে বিপদে পড়ি সেটাই কিন্তু ব্যবস্থা করবে। তাহলে এই ইসির অধীনে কি সে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি করবে? যে ইসির তফসিল ঘোষণা নিয়েই আপত্তি প্রশ্ন দেখা দিয়েছে, সেই ইসির অধীনে কি করবেন বিএনপি? এটা সরকারের ব্যাপার, সরকার বুঝবে এই ইসির আন্ডারে করবে কি করবে না। চাইলে ইসি বদলানোর মতো অবস্থা আছে, চাইলেই করতে পারে। সরকার যদি মনে করে যে ইসি আপনার নিরপেক্ষ না, তাহলে হয়তো বা সরকার চেঞ্জ করার চেষ্টা করবে। আর যদি ইসি নিরপেক্ষ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আপনার কাছে আমি ফিরবো আবার। ডক্টর রেজাউল করিম, আমি যে প্রশ্নটি ছিল যে জনগুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাপারে জুলাই সনদ গণভোট নিয়ে কথা বলছিলেন, কিন্তু এই যে 2-3টি দুর্ঘটনা, তারপর হচ্ছে জ্বালানি সংকট, এই যে হাম হয়ে শিশু মারা যাচ্ছে, এইগুলো নিয়ে আপনারা কি মনে করছেন না যে এটি জনগুরুত্বপূর্ণ? অবশ্যই, কারণ হচ্ছে আপু তো এর ভিতরে এই যে একদিকে বলছেন সরকারের সময় খুব কম, আমরা মাত্র আসলাম, আরেকদিকে বলছেন যে মানে রাজনীতি করে ফেলছেন। আমি এই জায়গায় কিন্তু আপনারা তো সংসদে নিয়ে কথা বলছেন না, সেটাই আমার প্রশ্ন। একটা শব্দ আমি রাজনীতি করতে চাই না, আমাদের দলের পক্ষ থেকে ব্যাপারে কথা বলা হয়েছে। আমরা যেটা মনে করি যে বৈশ্বিক যে সংকটটা দেখা দিয়েছে, এবং বিশেষ করে উত্তেজনা, মধ্যপ্রাচ্যের যে অবস্থা, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ইসরায়েল কর্তৃক যে অন্যায় অবিচার, তাদের সুপ্রিম লিডারকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা এর কন্ডেম করি এবং আমাদের সংসদও সেটা করেছে, ধন্যবাদ এই জন্য। কিন্তু এখানে আমি 5টা প্রস্তাবনা দিতে চাই। 1 নম্বর হচ্ছে যে জরুরি কূটনৈতিক
ব্যবস্থাপনা সরকারকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। কারণ আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড যত প্রবলেম রাইজ করে সবগুলো কিন্তু ডিপ্লোমেসি কায়দায় কিন্তু আপনাকে সলভ করতে হয়। আমি এই 3 ব্যাপারে মিনিট সময় সরকার, দিব হ্যাঁ, আপনাকে। এই ব্যাপারে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। বিকল্প জ্বালানি আপনাকে খোঁজা দরকার, এলএনজি, কয়লা, ওইগুলোর জায়গাটাকে সরকারকে উদ্যোগ নিতে হবে। 3 নাম্বার হচ্ছে কৌশলগত যেই জ্বালানি, অর্থাৎ স্ট্র্যাটেজিক রিজার্ভ 3-4 মাসের 6 মাসের যে জায়গাটি, এটা আসলে আমাদেরকে এই যুদ্ধ কিন্তু ভোগাবে, অনেক দূর নিয়ে যাবে। সুতরাং আপনি এখন হয়তো বলছেন যে আমরা কম খাবো সবাই মিলে, এগুলো একটা ইমোশনাল ল্যাঙ্গুয়েজ। বাট আপনি বের হবেন না, কিন্তু আপনার কৃষি যখন বন্ধ হয়ে যাবে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে আপনি করোনার মতো পিরিয়ড আছে, কিন্তু আপনার কলকারখানা বন্ধ হলে আপনি খাবেন কোত্থেকে? আপনি যদি পরিবহন বন্ধ হয়ে যায় তাহলে আপনি সবাই তো ক্লাবস হয়ে গেল। সুতরাং এই জায়গায় স্ট্র্যাটেজিক রিজার্ভের যে জায়গাটি, সেটা আপনাকে উদ্যোগ নিতে হবে। মজুদের ব্যাপারে বলেছে বাজার যে বিরোধী মনিটরিং, দল, এই যে হ্যাঁ, বাজার মনিটরিং এর জায়গাটাই, এটা কিন্তু করতেছে অসাধুরা, এই কাজটি করতে কিন্তু সেই ওই অসাধু হুজুগে বিরোধী দল হুজুগে করছে, এটি কিন্তু না, বলছে হুজুগে যে বাঙালি, জামাতের দিকে ইঙ্গিত করেছে। এটা উনি একটা বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় এটা অসত্য কথা, এটা ঠিক না। বরং এখানে যারা ব্যবসা করে তারা অনেক অংশে হুজুগে বাঙালির জায়গাটা তৈরি করার চেষ্টা করে। আমি মনে করি এটার জন্য যদি স্ট্রং মনিটরিংটা হয় তাহলে সেই জায়গাটা হয়তো সমাধান করা সম্ভব। এবং জাতীয় ট্রান্সপোর্ট যেই আপনাকে ট্রান্সপোর্টস যেটা, অর্থাৎ জ্বালানি বিশেষজ্ঞ, আরও অন্যান্য যারা অর্থনৈতিক বিশেষজ্ঞ, যারা এর সাথে আপনার স্টেক হোল্ডার, তাদেরকে নিয়ে যদি এই উদ্যোগটা সরকার গ্রহণ করে, এবং আমি এই জায়গায় আমার আবেদন থাকবে যে সরকার যাতে এই জায়গায় কোনো দল বা অন্য কিছু বিবেচনা না করে, যেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে হয়, যে এটাকে একটা জনদুর্ভোগ, রাষ্ট্রীয় একটা অন্য সমস্যা, এটাকে ধরে যাতে সরকার সবাইকে নিয়ে সবার পরামর্শ নিয়ে ব্যাপারে এই বিষয়ে একটা ঐক্যমত্য দরকার। যেমন যেটি আপনি হাম বলেছেন, জি। আপনি টিকা, কারণ এর আগে টিকা নিয়ে কি হয়েছে আমরা খুব ভালো সংসদ, বা বিশেষ করে ধন্যবাদ জানাই যে ওই যে আপনার কিছু সংসদে দুর্নীতি হয়েছে, সেখানে কমিটি করেছে, সেখানে 2 দল মিলে করেছে, 3 দল এটা রেখেছে, এবং তারা কিন্তু পরবর্তী দুর্নীতির ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এর আগে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে দুর্নীতি করেছে সেগুলো তাদেরকে স্মরণ করি। আমি মনে করি দিস ইজ দ্য গুড সাইন। বাংলাদেশ আসলে একটা অন্যরকম জায়গার দিকে, মানে আই এম ভেরি হোপফুল যে অগ্রসর হচ্ছে। নির্বাচন, কিছু প্রশ্নবিদ্ধতা, এটা সেটা সব, তারপরেও বাংলাদেশ জামাত ইসলামী মেনে নিয়েই সহযোগিতা করছে। কিন্তু সরকার এখন যে আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী, বিরোধী দল, এমপি, মন্ত্রী, আমরা সবাই নতুন বাংলাদেশ, আমি আপনার এখানে আসা, সেই জায়গাটিকে সরকার যখন আঘাত করে, তখন সরকার কিন্তু অনেক বড় বেকায়দা পড়ার সম্ভাবনা রয়েছে। আপনি আমরা কি মনে সরকারকে করেন যে 17 বছর আপনারা এই যেভাবে বিপদগ্রস্ত খাত থেকে ফিরে আসার জন্য এক মিনিটে উত্তর চাই। আপনারাও ভুক্তভোগী ছিলেন, অবশ্যই, ঠিক আমরা বিএনপিও সবাই ছিলাম। ভুক্তভোগী। সেই আমরা ভুক্তভোগী সবাই ছিলাম। অবস্থা থেকে আপনি কি মনে করেন যে তারা নিজেদের পায়ে কুড়াল পরে এরকম কিছু করবে? আপনার কি সেরকম সরকার মনে কেন হয়? যেন নির্বাচনে পাশ করবার জন্য একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের বিরুদ্ধে তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা, সবচেয়ে বেশি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সরকার কেন যেন ওই পুরাতন সংবিধান, ওই গোপনে গোপনে সেই দলের প্রতি একটু ভালোবাসার যে জায়গাটা একটু প্রকাশিত হয়ে যাচ্ছে, এটা সরকারের জন্য অনেক সেই বড় গোপনে বেকায়দার গোপনে কারণ। সরকার বিরোধী দলের সাথে করছে না, জনগণ কিভাবে বুঝবে? যে 20 মিনিটের আলোচনা, প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দপ্তরে হ্যাঁ, বিরোধী খুবই, দলীয় খুবই, নেতা গেল। খুবই, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সংসদে আলোচনা জনগণকে দেখানোর জন্য করতে পারেন, নিজেরা তো ভিতরে ভিতরে এক না, থাকতে এটা পারেন। ওই যে বিচারটা, মানে তালগাছটা যদি আমার হয়, অর্থাৎ আমাদেরকে সময়ও অর্ধেক ঠিক মতো দিল, আলোচনাও করলো, মিটিংও করলো, কিন্তু নীলুপাপা একটা কথা বলেছেন, আমাদের কিন্তু আসনের পার্থক্য অনেক, আপনারা যে কোনো কায়দায় হয়েছে আর কি, কিন্তু আমাদের ভোটের পার্থক্য কিন্তু অনেক না। সুতরাং সেই জায়গায় বিবেচনা নিয়েই আপনাদেরকে অগ্রসর হতে হবে, বিরোধী দলকে মূল্যায়ন করতে হবে। নীলুপাপা বিরোধী দলের মূল্যায়ন চাচ্ছে, অর্ধেক সময় বরাদ্দের পরেও জামাত ইসলামীর পক্ষ থেকে সবকিছু মিলে আবার এই তারা যেটি চাচ্ছেন গণভোটের জুলাই সনদ, এটির ব্যাপারে রাজপথে নামার কথাও বলছেন, বৈশ্বিক সংকটের ব্যাপারেও তাদের পরামর্শ আছে, আবার সহযোগিতা দেওয়ার কথাও বলছেন। কেমন বাংলাদেশ আগামীতে যাচ্ছে এক থেকে 2 মিনিটের মধ্যে কেউ একটু যদি বলবেন। পায়ে পা দিয়ে ঝগড়া করে, কিচ্ছু করার নাই, আমাদের কিচ্ছু করার নাই। বিএনপি তারা তো সরকারি দল, সহযোগিতা করতে শোনেন, যাচ্ছে। সরকারি দল তাদের দাবি। হিসেবে বিরোধী দলকে এত খাতির যত্ন আর আগে কেউ করে নাই। আপনি গতকালকে বিরোধী দেখেছেন, দল তো আমি বলি সরকারের অংশ আপা। আমি বলি অংশ বলেই করছে। আপনার জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, উনি গতকালকে মাননীয় বিরোধী দলের নেতার জন্য জানাজায়, আপনি খেয়াল করেছেন, জায়গা রেখে দিয়েছে। বুঝেন, উনি বিজয়ী হওয়ার পরে বিরোধী দলের নেতার বাড়িতে গিয়েছে, নট অনলি বিরোধী দল,
সেমি বিরোধী দলের নেতার বাড়িও ডক্টর গিয়েছে। রেজাউল করিম বলছে তাল গাছটা আপনার, যাই শোনেন, করেন না কেন। এখন তাল গাছটা আমার, আপনি তাল গাছটা তো জনগণ আমাকে দিয়েছে, আমি কি করতে পারি? তাল গাছটা তো জনগণ আমাকে দিয়েছে, যেটাই আপনি বলেন প্রধানমন্ত্রী তো সেটা সুষম প্রধানমন্ত্রী। বন্টন করবেন না? তাল অবশ্যই আপনি হলে? আমাকে বলেন পৃথিবীতে কোথায় দেখেছেন সরকারি দল বিরোধী দল সমান সমান সময় পায়? আজকে আপনি দেখেন 1 ঘন্টা 1 ঘন্টা দুই দলের দুইখানে কিন্তু 1 ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে আজকের আলোচনার, আজকে যখন অধিবেশন চলছে। আপনার এরপরে আমি আরো বলি, আপনার 6 মিনিট আপনার কি বলল আপনার মাসুদ, আপনার সে আন্দোলন করলো কি নিয়ে, তাকে 6 মিনিট তাদেরকে দিয়েছে, সরকারি দল 8 মিনিট নিয়েছে। 2 মিনিট পৃথিবীর সমস্ত জায়গায় 2 মিনিটের হেরফের থাকে। সরকারি দল এই জন্যই সরকারি দল। 2টা মিনিট আপনার সহ্য হচ্ছে না, আপনি তো তাহলে নিজেই সরকারি দল হইতে পারতেন। আচ্ছা, আপনি সরকারি দল হলে কি করতেন বলেন তো? সব মিলে আপা কি মনে করছেন যে এটা সংকটে আমাদের না কোনোদিন আওয়ামী লীগ কোনোদিন দেয় নাই, কোনোদিন দেয় নাই। সংকটের দিকে না এগিয়ে আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দুই দল দেশের শান্তির পথেই আগাবে কি মনে করছেন কিনা? 1 মিনিটে হয়তো 30 সেকেন্ড একটু আমি বলবেন। মনে করি দুই দল যেটাই বলুক না কেন, জামাতকে এত বোকা বলা যায় না। জামাত বোকা দল না, জামাতের কিছু জানার অভাব থাকতে পারে। এই যেমন ধরেন এখন এই সংবিধানগুলো, আমি বলবো 72-এর সংবিধান মুখস্থ করতে জামাতের অনেক মেধাবী ছেলে মেয়ে আছে, মুখস্থ করে ফেলুক। আমরা 72 হ্যাঁ, সংবিধানটাই চাই না। মেয়েদের কোনো কাজ এটা আমরা নাই, যেটি মুখস্থ করব না। মেয়েরা না, না, মহিলা এই এমপি হবে। সংবিধান, প্লিজ, আমরা এটা এই 72-এর সংবিধান সংবিধানের মুখস্থ করব না। মধ্যেই আপনাকে না, না, থাকতে না, হবে, না, আর বাইরে 72-এর আপনি যেতে সংবিধান পারবেন না। আপনাদের তো 72-এর নেত্রী সংবিধানটা আমাদের মুখস্থ বেগম করুন। খালেদা জিয়া বলেছেন ছুঁড়ে সবখানে। ফেলে দেবে। আমি সেই বললাম তো, সুযোগটা আমার আসার নেত্রী, পরেও আমার আপনারা এখন নেত্রী আজকে সেই just সংবিধানের তত্ত্বাবধায়ক অনেক সরকার নিয়ে মায়া কথা মমতা বলেছে, দেখাচ্ছে। এটা এটা এর বাইরে কিছু বলেন না। আমরা এই সংবিধান মুখস্থ করব না, আপনি মুখস্থ এই করতেই সংবিধানকে হবে। ছুঁড়ে এই ফেলে দিতে সংবিধানই হবে। আপনি মুখস্থ এই করতে হবে। সংবিধানকে দর্শক, সময় থাকলে হয়তো আরো শুনতাম এই আলোচনা, কিন্তু সময় বলছে যেতে হবে, দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই সবকিছুর পরেও এ বাংলাদেশটা হয়ে উঠুক কল্যাণমূলক একটি দেশ, আর সেই কল্যাণমূলক রাষ্ট্র করতে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।